প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। আমার সাবস্ক্রাইবার্সরা আমাকে অনেকদিন থেকে রিকোয়েস্ট করছিলেন অনেকেই যে আমি যাতে মাসুদা চাড্ডিকে নিয়ে একটি কন্টেন্ট বানাই। মাসুদা চাড্ডি ওরফ মাসুদা ভাট্টি। তো আমি ভাট্টি ভালো করে উচ্চারণ করতে পারি না, চাড্ডি চলে আসে আমার মুখ দিয়ে, দুঃখিত ওই জন্যে। তো আমি যখন চাড্ডি বলবো আপনারা ধরে নেবেন আমি ভাট্টি বলছি। তো মাসুদা চাড্ডি, তাকে সাংবাদিক গণ্য করা হয়। আমাদের দেশে অনেককেই সাংবাদিক গণ্য করা হয়, ভয়ঙ্কর ব্যাপার। সাংবাদিক শব্দটি একটি অত্যন্ত শ্রদ্ধেয় একটি বিষয়, শ্রদ্ধা করবার মতো বিষয়, একজন সাংবাদিক বিশাল ব্যাপার। কিন্তু অনেকের নামের আগে আজকাল দেখছি এই শব্দটি জুড়ে গিয়েছে, ফলে সাংবাদিকতা এবং সাংবাদিকদের মান অনেক নিচে নেমে গিয়েছে এইসব সাংবাদিক নামধারী সাংঘাতিকদের কর্মকাণ্ডের কারণে। যদিও তাদের নামের আগে তারাও লিখছেন সাংবাদিক, অন্যরা তাদেরকে সাংবাদিক বলে পরিচয় করিয়ে দিচ্ছেন। বিষয়টি দুঃখজনক এবং অ্যালার্মিং, আতঙ্কজনক। তো যাই হোক, তেমনি একজন সাংবাদিক এই মাসুদা চাড্ডি। তো তিনি অনেক দিন থেকেই এই সরকারের পেছনে লেগে আছেন, শুরু থেকে, একেবারে ডে ওয়ান থেকে। আর হাসিনার উচ্ছিষ্টভোগী এই দালাল, আওয়ামী বাকশালী দালাল, হাসিনা আমলে তার এই দালালির পুরস্কার পেয়েছিলেন। তিনি ইনফরমেশন কমিশনার হয়েছিলেন, তথ্য কমিশনার বানানো হয়েছিল তাকে। হাসিনার পক্ষে বয়ান তৈরি করা, সমস্ত মিথ্যাকে সত্যে পরিণত করা, জাতিকে বিভ্রান্ত করা, আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করে। তো এই পুরো পুরস্কার তিনি পেয়েছিলেন। বাট এই সরকার ক্ষমতায় আসবার পর গত জানুয়ারিতে তাকে বহিষ্কার করা হয়, এই পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। এখন তিনি কোথাও হয়তো আত্মগোপনে আছেন, আমি ঠিক জানি না এক্স্যাক্টলি, কারণ তার সম্পর্কে আমি ঘাটাঘাটি একটু আগেই করেছি মাত্র। কোথায় আছেন আমি জানি না, তবে পালিয়ে আছেন এই বিষয়ে আমি নিশ্চিত। প্রকাশ্যে নেই কোথাও, পালিয়ে আত্মরক্ষা করবার চেষ্টা করছেন। তার যে অপকর্ম, তার যে আমলনামা, ওটি ধরে টান দিলে তার পিঠে ছাল থাকবে না, তাই পালিয়ে আছেন, আত্মরক্ষা করছেন, আম শিওর। তো এই চাড্ডি, তার যে ভিডিওটি আমি দেখেছি সেখানে টাইটেল দিয়েছেন, সে ভিডিওটি 3 দিন আগে আপলোড করা, এনসিপি কি মারা যাচ্ছে, এই হলো তার টাইটেল। তো আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হলো যে এনসিপি মারা যাচ্ছে, বিষয়টি কি, কেন মারা যাচ্ছে। আর প্রিয় দর্শক, আপনারা জানেন ডাকসু এবং জাকসুতে যে নির্বাচন হয়ে গেল কেন্দ্রীয় ছাত্র সংসদের ছাত্রদের, তো সেই নির্বাচন উত্তর সময়ে একটি নতুন সমীকরণ আমাদের সামনে দাঁড়িয়েছে। আমরা সবাই যোগ বিয়োগ করবার কাজে ব্যস্ত হয়ে পড়েছি। আমরা মিলিয়ে দেখবার চেষ্টা করছি কেন ছাত্র শিবিরের ল্যান্ডস্লাইড ভিক্টরি, অপরপক্ষে ছাত্র দলের কেন এরকম ভরাডুবি, কিংবা এনসিপির ছাত্র সংগঠনটি, যেটিকে আমরা বাকছাস বলি, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, এরাই বা কেন ভোট পেল না, বিষয়টি কি, এটি নিয়ে সমীকরণ মেলাবার চেষ্টা করছি আমরা সবাই, সব মহল থেকে চেষ্টা হচ্ছে। তো সেটি দোষের কিছু না, এটি হয়ে থাকে নির্বাচন উত্তর সময়। যে কোনো নির্বাচনের পরেই মানুষ সমীকরণ মেলান, হিসাব নিকাশ করবার চেষ্টা করেন, যা হয়েছে কেন হয়েছে, ব্যতিক্রম কিছু হতে পারত কিনা, এটি একটি সাধারণ ব্যাপার। তো তাই হচ্ছে। তো এখানে 2 রকমের চেষ্টা আছে। একটি হলো সৎ চেষ্টা, জানবার চেষ্টা করা ফ্রম নিউট্রাল পয়েন্ট অফ ভিউ, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে, যে কেন কি হয়েছে। আরেকটি হলো অসৎ উদ্দেশ্যে বয়ান তৈরি করা। কিছু অসৎ মানুষ আছেন, তারা ভয়াবহ রকমের অসৎ, নারী পুরুষ নির্বিশেষে সাংবাদিকতা জগতে আছেন বিশেষভাবে। যদিও মানুষ বিশ্বাস করতে চায় যে সাংবাদিকরা যা লিখেন সত্য লিখেন, সাংবাদিকরা হলেন সমাজের প্রতিচ্ছবি, মিরার, এরকম একটি ব্যাপার আছে। বাট এখন আর বিষয়টি সেভাবে সত্যি না, অনেকদিন থেকে সেরকম যাচ্ছে না, বিষয়টি খুব বাজেভাবে যাচ্ছে। সাংবাদিকতার জায়গাটি একেবারে অন্ধকারময় হয়ে গিয়েছে, অল্প কিছু ব্যতিক্রম ছাড়া। তো মাসুদা চাড্ডির কথা বলছিলাম, এনসিপি নিয়ে কথা বলছিলেন তার ভিডিওতে। তো যা ইচ্ছে তাই বলেছেন। তো কেন এনসিপি, প্রথমত তিনি অনেক আপত্তিকর, হাইলি অবজেকশনেবল কিছু টার্ম ব্যবহার করেছেন। আই এম শিওর সেই টার্মগুলো তিনি বিগত মাসগুলোতে, গত 1 বছরে অনেকবার ব্যবহার করেছেন। যেহেতু আমি তার কন্টেন্ট দেখিনি, তাই আমার জানা ছিল না। তো তিনি জুলাই অভ্যুত্থানকে বলছেন জুলাই সন্ত্রাস, জুলাই টেরোরিজম বলছেন তিনি, এবং বলছেন এই জুলাই টেরোরিজমের সঙ্গে যুক্ত ছাত্ররা তারা ট্রিগার হ্যাপি, তাদের হাতে ট্রিগার আছে, যে ট্রিগার দিয়ে তারা মানুষ মেরেছেন, পুড়িয়ে মেরেছেন, খুন করেছেন। অথচ এই বদমাইশ, এই সেইটান, তার আফা করে করে তার এখানে বুকটা চিনচিন করে, বুকটা ফাইটটা যায়, জানি আমরা। তার আফা করেছে এই অপকর্মগুলো, ছাত্ররা করেনি। আফার অপকর্ম ছাত্রদের উপর চালাবার চেষ্টা করছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের উপর চাপাবার চেষ্টা করছে, এবং এনসিপির নেতৃবৃন্দের উপর চাপাবার চেষ্টা করছে যে ছাত্ররা ট্রিগার হ্যাপি এবং তারা জুলাই সন্ত্রাসের নায়ক,
জুলাই সন্ত্রাসের প্রতিনিধি, এই কুলাঙ্গার এইসব শব্দ এইসব টার্ম ব্যবহার করছেন ছাত্রদের সম্পর্কে, এনসিপির নেতৃবৃন্দ সম্পর্কে। তো আরও বলছেন যে কেন তাদের এই নির্বাচনে ভরাডুবি হলো, কারণ ছাত্ররা বিভিন্ন সময় বিশেষভাবে এনসিপি নেতৃবৃন্দের অনেকেই সেনাবাহিনীর কতিপয় দুষ্কৃতিকারী অফিসার যারা হাসিনার গুম খুনের সঙ্গে যুক্ত ছিলেন, আয়না ঘরের কারিগর, এমন কিছু আর্মি জেনারেল, তারপর কিছু ব্রিগেডিয়ার কর্নেল, এরকম কিছু কর্মকর্তা যুক্ত ছিলেন আয়নাঘরের সঙ্গে। ডিজিএফআইয়ের তারা কেউ কেউ মহাপরিচালক ছিলেন, 4 জনের পরিচয় পাওয়া গিয়েছে ডিজিএফআইয়ের মহাপরিচালক বা পরিচালক পর্যায়ের। এনএসএ কর্মকর্তারা যুক্ত আছেন, তারা আয়নাঘরের কারিগর সবাই আমরা জানি। এবং ছাত্র নেতৃবৃন্দ যখন সেনাবাহিনী নিয়ে কথা বলেছেন, তারা কখনোই বলেননি পুরো সেনাবাহিনী। আমি নিজে অনেকবার সেনাবাহিনীর এইসব দুষ্কৃতিকারী অফিসারদের নিয়ে কথা বলেছি, আমি কখনো বলিনি পুরো সেনাবাহিনী এই জন্য দায়ী। সেনাবাহিনীর প্রতি আমাদের পূর্ণাঙ্গ শ্রদ্ধা আছে, ছাত্রদেরও আছে, আম শিওর সবার আছে। যে কোনো দেশপ্রেমিক মানুষের সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা থাকবে এবং আছে। অল্প কিছু দুষ্কৃতিকারী যারা হাসিনার উচ্ছেষ্টভোগী উচ্চপদস্থ কর্মকর্তা, আমরা তাদের নিয়ে কথা বলছি। তো এইটিকে 4ডি জেনারেলাইজ করে ফেলেছে, 4ডি বোঝাবার চেষ্টা করছে যে ছাত্ররা সেনাবাহিনীর বিপরীতে দাঁড়িয়েছে, সেনাবাহিনীকে ছোট করছে, এইসব কথা তিনি বলেছেন। প্রকারান্তরে সেনাবাহিনীকে উস্কে দেবার চেষ্টা করেছেন ছাত্রদের বিরুদ্ধে, জনতার বিরুদ্ধে। বাট এটি এখন আর হালে পানি পাচ্ছে না, এগুলো আর এখন চলছে না তার এই বয়ান। বিষয়টি ভাগ হয়ে গিয়েছে, আলাদা হয়ে গিয়েছে। সেনাবাহিনী একদিকে আছে, অল্প কিছু দুষ্কৃতিকারী অফিসার আরেক দিকে আছে। তারা এখন ইয়ানাপসি করছেন যে কি হয়, শেষ পর্যন্ত বাঁচতে পারি কিনা, ইউনিট সরকার থাকাকালীন সময়ে আমাদের পরিণতিটা কি হয়, শেষ পরিণতি সম্পর্কে তারা কিন্তু এখনো জানে না, তাই তারা ইয়ানাপসিতে আছে। বাট 4ডি বলবার চেষ্টা করেছেন ছাত্রদের যে ডাকসু এবং জাকসুতে এই বাকছাস তথা এনসিপির ছাত্র সংগঠন তারা যে ভালো করতে পারলেন না, এইটি নাকি ডিজিএফআই তাদেরকে এরকম পরিস্থিতি তাদের জন্য তৈরি করেছে, কারণ তারা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেছেন। তো এখানে ডিজিএফআইয়ের বিরুদ্ধেও কিন্তু তিনি কথা বললেন, বাজে কথা। ডিজিএফআই এই কাজ করেনি, আমরা সবাই জানি। অন্য রকমের ব্যাপার আছে এখানে। কেন কি হয়েছে ইতিমধ্যে এটি বিশ্লেষণ হয়েছে 1000 বার, গত 2 দিনে 3 দিনে 4 দিনে এখনও কথাবার্তা চলছে, কিন্তু কেউ বলেনি যে ডিজিএফআইয়ের কারণে বাকছাসের নেতৃবৃন্দ কেউ ভোট পায়নি, তারা ডাকসু বা জাকসুতে সেভাবে ভালো করতে পারেনি, এটা কেউ বলেনি, কারো বিশ্লেষণে আসেনি। বাট এই মেধাবী 4ডির বিবেচনায় এসছে, সেটি বিশ্লেষণে এসছে। তো তার আগে তিনি মানুষ কেমন, তিনি কি করেন, সেটি একটু ঘুরে আসি। প্রেস উইং প্রধান উপদেষ্টা, সেই প্রেস উইংয়ে গত 26 জুন একটি পোস্ট দেওয়া হয়েছিল। এই মাসুদা 4ডির দুষ্কর্ম, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, প্রপাগান্ডা, এইসবের বিরুদ্ধে একটি পোস্ট দেওয়া হয়েছিল, বিবৃতি দেওয়া হয়েছিল। আসলে সেই বিবৃতিতে আমি হেডলাইনটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। 26 জুনের মাসুদা ভাটি consistently disseminating false narratives against Bangladesh, Chief Advisor's Press Wing. আমি রিপিট করছি সেন্টেন্সটি। মাসুদা ভাটি consistently disseminating false narratives against Bangladesh. বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা বয়ান প্রচার করছেন কনসিস্টেন্টলি, ক্রমাগতভাবে, না থেমে। তো ভিতরে লম্বা রিপোর্ট আছে, ইংরেজিতে এটি, আমি পুরোটা পড়ব না, ওখান থেকে আমি উদ্ধৃতি দিয়ে কিছু কথা বলবো। কেন প্রধান উপদেষ্টার প্রেস উইংকে এমন একটি বিবৃতি দিতে হয়েছিল, কারণ কি পরিমাণ মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন এই কুলাঙ্গার স্প্রেড করেছেন, প্রপাগেট করেছেন গত 1 বছরে। তো তিনি জাতিসংঘের বিরুদ্ধে অভিযোগ করেছেন এই 4ডি। তার কন্টেন্টে একটি ভিডিওকে কোট করা হয়েছে, প্রেস উপদেষ্টার যে বক্তব্য, সেখানে একটি ভিডিওর কথা বলা হয়েছে। সেই ভিডিওতে তিনি দাবি করেছেন জাতিসংঘের যে শান্তিরক্ষী বাহিনী, সেই শান্তিরক্ষী বাহিনীর আর বাংলাদেশ চান্স পাবে না, এটা বাতিল হতে যাচ্ছে। শান্তিরক্ষী বাহিনীতে যাওয়া পিস কিপিং ফোর্স হিসেবে বাংলাদেশ কাজ করছিল সুনামের সঙ্গে পৃথিবীর বহু দেশে, সেটি এখন বাতিল হবার পর্যায়ে আছে, একেবারে মুখে আছে, এরকম একটি বয়ান তিনি বলেছেন, যা কিনা মিথ্যা। প্রেস উইং বলেছে তারা কোনোভাবে কোনো রকমের এভিডেন্স বা কোনো রকমের কিছু দিয়ে মাসুদা ভাট্টি তার এই বক্তব্য সমর্থন করতে পারেননি, শুধু একটি বক্তব্য দিয়েছেন। আর এখানে প্রসঙ্গক্রমে একটি কথা বলে রাখি, যদি তা হয়ও সেটি তো অধ্যাপক ইউনূসের দোষে হবে না, অন্তর্বর্তীকালীন সরকারের দোষে হবে না। তার আফা যে অপকর্ম করে গিয়েছে, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা যে অপকর্মে যুক্ত ছিলেন,
নিজের দেশে মানবতা বিরোধী অপরাধে যারা যুক্ত ছিলেন তারা কি করে পিস কিপিং ফোর্সে থাকবেন? তাই তো, যদি এরকমটি হয়েও থাকতো তাহলে সেই দোষ কিন্তু তার আফার কাঁধেই বর্তাতো, এই সরকারের কাঁধে সেটি বর্তাতো না। কিন্তু আসলে এমন কিছু সিদ্ধান্ত এখনো হয়নি। আচ্ছা, ভয় দেখাবার চেষ্টা করেছেন, আতঙ্ক ছড়াবার চেষ্টা করেছেন, অসৎ উদ্দেশ্যে এই বয়ান তিনি দিয়েছেন। শুধু তাই না, তিনি সেই ভিডিওতে দাবি করেছেন যে বাংলাদেশে সরকার উৎখাতে, হাসিনা সরকারকে উৎখাতে ইউনাইটেড নেশনস জড়িত, সেক্রেটারি জেনারেল জড়িত, এই বয়ান তৈরি করেছেন। কি ভয়াবহ বয়ান! শুধু তাই না, বাংলাদেশের যিনি আবাসিক প্রতিনিধি আছেন তাকে উদ্ধৃত করে মিথ্যা বয়ান দিয়েছেন গেন লুইস। তাকে উদ্ধৃত করে বলেছেন, তিনি নাকি বলেছেন যে কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ না করলেও বাংলাদেশের নির্বাচন লেজিটিমেট হবে, বৈধ হবে, কোনো সমস্যা নেই। অথচ তিনি বলেছিলেন, আপনাদের নিশ্চয়ই জানা আছে, পত্রিকায় এসেছিল এটি, যে আওয়ামী লীগ অংশগ্রহণ না করলেও নির্বাচন ইনক্লুসিভ হতে পারে, অন্তর্ভুক্তিমূলক হতে পারে। সবাই যদি করে, সব রাজনৈতিক দলগুলি করে, জনগণ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করে, অংশগ্রহণ করে, তাহলে সেটি ইনক্লুসিভ হতে পারে। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দল যদি কোনো দেশে, কোনো সমাজে, কোনো কারণে মানবতা বিরোধী অপরাধের জন্য, জেনোসাইডের জন্য দায়ী হয়, তারা যদি নিষিদ্ধ হয়, তাহলে তারা তো নির্বাচন থেকে দূরেই থাকবে। তাহলে তারা দূরে থাকলে কি সেই দেশের নির্বাচন গ্রহণযোগ্য হবে না, ইনক্লুসিভ হবে না? হতে বাধ্য। বাট চাড্ডি এটাও ধোঁয়াশা তৈরি করেছেন, তার কথাকে মিসকোট করেছেন, তাকে মিসরিপ্রেজেন্ট করেছেন, ভুলভাবে, বাজেভাবে ব্যাখ্যা করেছেন। আচ্ছা, তো তিনি এই কাজে তিনি করেন, এরকম কন্টেন্টে তিনি বানান, আর এই কন্টেন্ট বানাবার কারণে হাসিনা তার উপর রাজি খুশি হয়ে তাকে তথ্য কমিশনার বানিয়েছিলেন। এই চাড্ডি এনসিপি সম্পর্কে আরও অসংখ্য রকমের মিথ্যে কথা বলেছেন, জঘন্য জঘন্য কথা বলেছেন। তারা বলছেন যে এনসিপির চারপাশে যেসব ছাত্ররা ভিড় করেছিল খুদকুরু খাবার জন্যে, তাদের কাছে ফান্ড ছিল, জুলাই ফান্ড, এখন ফান্ড শেষ হয়ে গেছে, তাই এনসিপির নেতৃবৃন্দ এই ছাত্রদের ফান্ড দিতে পারেনি, খুদকুরু দিতে পারেনি, তাই তারা তাদের ভোটও দেয়নি। এই অসভ্যতা তিনি করেছেন, এই চাড্ডি। আচ্ছা, তারপরে একটু পরে পরে বলেছেন নাটক, খুব নাটকীয়ভাবে বলেছেন এটি নাকি, এগুলো নাকি সব নাটক। আচ্ছা, আরও উল্লেখ করেছেন দুজন সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত যারা এনসিপিতে ছিলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের দুজন, তারা সম্প্রতি পদত্যাগ করেছেন, আপনারা পত্রিকায় দেখেছেন, গণমাধ্যম থেকে জেনেছেন। সেই দুজন কর্মকর্তা বিভিন্ন অভিযোগ করে লিখিতভাবে পদত্যাগ করেছেন, তারা এনসিপি ছেড়ে দিয়েছেন। হতে পারে সেটি, তারা যেসব অভিযোগ করেছেন যে এনসিপিতে গণতন্ত্রের চর্চা হচ্ছে না, বা তারা যে আশা করে এসেছিলেন এনসিপির হয়ে কাজ করবেন দেশের জন্য, তারা সেইটি দেখছেন না, তাই তারা পদত্যাগ করেছেন। তার চেয়ে বড় কথা হলো, সেই সেনা কর্মকর্তারা বলছেন যে এনসিপি সেনাবাহিনীকে ছোট করছে, তাই এই দলে আর থাকা যাবে না, এরকম একটি বয়ানও তিনি দিয়েছেন। তো তারা যদি সত্যি সত্যি তাদের পদত্যাগপত্রে এরকম লিখে থাকেন যে সেনাবাহিনীকে ছোট করা হচ্ছে বলে এনসিপি থেকে, তারা এনসিপিতে আর থাকবেন না, আমি বলবো তারাও পরিস্থিতি ভুল ব্যাখ্যা করেছেন, মিস ইন্টারপ্রেট করেছেন সিচুয়েশনকে। কেন? এনসিপির কোনো নেতৃবৃন্দ আজ পর্যন্ত বলেনি যে পুরো সেনাবাহিনী খারাপ, পুরো সেনাবাহিনী দেশবিরোধী কাজে লিপ্ত আছে, পুরো সেনাবাহিনী ভারতের দালাল, কখনো তারা বলেনি। আই গ্যারান্টি, আই বেট, কখনো বলেনি এই কথা। তারা নির্দিষ্ট কিছু সেনা কর্মকর্তাকে ইঙ্গিত করেছেন, তারা সেনাবাহিনীর প্রধানকে ইঙ্গিত করেছেন। জেনারেল ওয়াকারের কথা বলা হয়েছে, আমিও বলেছি আমার কন্টেন্টে, কারণ জেনারেল ওয়াকারের কর্মকাণ্ড আমাদের কাছে ডিউবিয়াস মনে হয়েছে, ঠিক মনে হয়নি, ট্রান্সপারেন্সি দেখিনি আমরা তার কর্মকাণ্ডে, সো আমরা বলবো। সো সব রকমভাবে পরিস্থিতি উস্কে দেবার, পরিস্থিতি ঘোলাটে করবার, সিচুয়েশন ডিটেরিওরেট করবার যত রকমের অবৈধ চেষ্টা, অপচেষ্টা আছে, এই মাসুদা চাড্ডি সব রকমের চেষ্টা করেছেন, কোনো চেষ্টা বাদ দেননি। এনসিপির নামগুলো বিকৃত করেছেন বারবার, এনসিকে বলছেন নাপা, নাপা খেলে সব ঠিক হয়ে যায়, সো এনসিপিকে তিনি নাপা বলেন। আচ্ছা, ফাইন। আচ্ছা, তারপর বলেছেন হাসনাত সার্জিসরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামাতি ভিসির জন্য মায়া কান্না করছেন, কারণ ছাত্রদলের নেতৃবৃন্দ তাকে ছোট করে, এই ভিসি মহোদয়কে ছোট করে, অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানকে ছোট করে কথা বলেছেন, ধমক দিয়ে কথা বলেছেন। ছাত্রদলের সভাপতি বিশ্ববিদ্যালয়ের শাখার গণেশ চন্দ্র রায় সাহস এইভাবে টেবিল চাপড়ে কথা বলেছেন। তো এনসিপি নেতৃবৃন্দ বিশেষভাবে সার্জিস এটার বিপক্ষে কথা বলেছেন, পোস্ট দিয়েছেন, বেয়াদবি বলেছেন এসব কর্মকাণ্ডকে। তো এই বেয়াদব কোথায় লেখাপড়া করেছে? এই মাসুদা চাড্ডি নামক বেয়াদবটি। একজন ছাত্র ভিসিকে এরকমভাবে টেবিল চাপড়ে কথা বলতে পারেন না। তাদের কোনো অভাব অভিযোগ থাকলে বলা যাবে, সেটি বলা যাবে, প্রতিবাদ করা যাবে, নির্দিষ্ট নিয়ম মেনে, শিষ্টাচার মেনে সব করা যাবে। আর এটি তার আফার ভিসি না, কোনো গুন্ডা না, এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গুন্ডা মিজান না, কিংবা অন্য কোনো গুন্ডা ভিসি না যে গুন্ডামি করবার কারণে ছাত্র জীবনে
রিভলভার পিস্তল নিয়ে দৌড়দৌড়ি করবার কারণে, ছাত্রলীগের ক্যাডার থাকবার কারণে হাসিনা পুরস্কার হিসেবে ভিসি বানিয়েছেন, এমন কোনো ভিসি তিনি না। এই যাবৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত ভিসি পেয়েছে, ভালো ভিসি, নিরপেক্ষ ভিসি, যোগ্য ভিসি, তিনি তাদের মধ্যে একজন অন্যতম। তো এই ভিসিকে নিয়ে মায়াকান্না করছে এনসিপি নেতৃবৃন্দ। চাড্ডি এই অভিযোগ করেছেন। তো এটি মায়াকান্না না, এটি তো একটি বৈধ বিষয় ছিল, চমৎকার বিষয় ছিল। আমি সার্জিসকে অ্যাপ্রিসিয়েট করে আমি কন্টেন্ট বানিয়েছি। সার্জিস ঠিকই করেছেন, তারা বেয়াদবি করেছেন, সে বেয়াদবির প্রতিকার চেয়েছেন, প্রতিবাদ করেছেন। যে কোনো সৎ নাগরিক করবে এটি, যে কোনো শিক্ষিত মানুষ এটি করবে। তো তার এইসব কর্মকাণ্ড দেখলে, তার এই মিথ্যাচার, তার এই কপটতা, তার এই ডাবল স্ট্যান্ডার্ড, এই মহিলার, তাকে সাংবাদিক বলবার কোনো কারণ নেই। আর সত্যিকার অর্থে সাংবাদিক করে হাসিনা তাকে তথ্য কমিশনার বানাতেনও না, কারণ হাসিনার কোনো ভালো সাংবাদিককে দরকার ছিল না। আর ভালো সাংবাদিক হাসিনার পক্ষে অবৈধ নেগেটিভ তৈরি করবেন না। ব্যক্তিত্ব থাকবে, তার সততা থাকবে, পেশার প্রতি তার সিনসিয়ারিটি থাকবে, ডেডিকেশন থাকবে, এটি তারা করবেন না। এর মতো নিকৃষ্ট মহিলারা বা নিকৃষ্ট সাংবাদিক সেই কাজ করবে, এবং তিনি সেটি করেছেন, করে প্রমাণ করেছেন সব রকমভাবে। তো এখন আসি, তাকে আর নিব না, তাকে আলোচনা শেষ করব তাকে নিয়ে। তিনি শেষ অবধি বলেছেন যে RIP এনসিপি সম্পর্কে, রেস্ট ইন পিস। কেউ মারা গেলে আমরা এটি বলি সংক্ষেপে, আজকাল RIP বলে লেখা হয় কোথাও, রেস্ট ইন পিস। এখন তুমি শান্তিতে থাকো, তোমার আত্মার শান্তি কামনা করছি। তিনি এনসিপির মৃত্যু কামনা করেছেন, টাইটেল ওটাই দিয়েছেন, এবং এখন শান্তি কামনা করছেন এনসিপির আত্মার। কিন্তু আমি জানি না, তার এই আশা হয়তো অপূর্ণই থাকবে, থাকতেই হবে। কারণ এনসিপি হেরে যাক সেটি আমরা চাই না, সেটি আমরা চাইতে পারি না। এই দেশের সৎ মানুষেরা, দেশপ্রেমিক নাগরিকেরা কেউ চায় না এনসিপি হেরে যাক, এনসিপি ধ্বংস হয়ে যাক, এনসিপির মৃত্যু হোক, কেউ চায় না। আমি স্বীকার করছি এনসিপির কিছু ভুল ত্রুটি আছে। এনসিপি দল হিসেবে এখনও নিজেদের ভালোভাবে গোছাতে পারেনি, হতেই পারে। বিপ্লবোত্তর অভ্যুত্থানোত্তর সময়ে একটি দল নতুনভাবে আসবার চেষ্টা করেছে, তারা গুছিয়ে উঠতে পারেনি এখনো। সো যেহেতু মূল দল গুছিয়ে উঠতে পারেনি, তাই বাকছাস বা তাদের যে ছাত্র সংগঠনটি, তাদেরও বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তেমন কর্মকাণ্ড ছিল না, গুছিয়ে কাজ করবার অভিজ্ঞতাও নেই, সেরকম ছিল না। তো না থাকবার কারণে নির্বাচনে তাদের জয় হয়নি, ঠিক আছে, আমরা এটিকে ভুল হিসেবে দেখছি। এবং এনসিপির নেতৃবৃন্দ এই ভুল থেকে তারা শিখবেন। তারা ইতিমধ্যে বিশ্লেষণ করছেন, আত্মবিশ্লেষণ করছেন, তারা আমরা জানি, পত্রিকায় দেখেছি, খোঁজখবর রাখি। কেন তারা জয়লাভ করতে পারেননি, কোথায় ত্রুটি ছিল, তারা সেগুলো বের করবার চেষ্টা করছেন। এমনকি তারা ছাত্র সংগঠনটি আপাতত পোস্টপোন করার কথা ভাবছেন। আপাতত ছাত্র সংগঠনটি ফাংশনাল থাকবে না, তাদের কর্মকাণ্ড পোস্টপোন করা হবে, ফর দ্য টাইম বিং স্থগিত রাখা হবে। পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেবেন, মূল দল গুছিয়ে তারা হয়তো আবার আসবেন, এরকম একটি আলোচনাও চলছে। এবং তারা নিজের দলের মধ্যে নানা রকম সংস্কার করবার চিন্তা করছেন। কি করে দলটিকে আরও গণবান্ধব করা যায়, আরও ডেমোক্রেটিক করা যায়, দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা কীভাবে বাড়ানো যায়, এটি নিয়ে তারা কাজ করছেন। তো তারা ট্রায়াল অ্যান্ড এরারের মধ্য দিয়ে যাবেন, এটি স্বাভাবিক, আরও অনেক দিন যেতে হবে। আর এই দল গঠন করেই ডাকসু নির্বাচনে তাদের জয়ী হতে হবে, দল গঠন করেই তাদের 100 সিট পেতে হবে, এ কথা কে বলেছে চারদিকে? কেউ বলেনি। আর এমন প্রত্যাশা তারাও করে না, করবার প্রয়োজনও নেই। এমনকি জাতীয় সংসদ নির্বাচনে তারা যদি একটি আসনও না পায়, আমি বলবো সেটিও ঠিক আছে। আমি এমনটি মনে করি না যে তারা একটি আসনও পাবেন না, তারা আসন পাবেন, আমরা আশাবাদী। কিন্তু নাও যদি পায়, হাইপোথেটিক্যালি আমি বলছি, কিচ্ছু আসে যায় না। তারপর আমরা ধরে নিব তারা ট্রায়াল অ্যান্ড এরারের মধ্য দিয়ে যাবে, এবং একটা সময় তারা ভালো করবে, তারা শিখবে তাদের ভুল থেকে, তারা গণতন্ত্র চর্চা করবে, তারা রাজনীতি চর্চা করবে, তারা আরও সমৃদ্ধ হবে, এবং তারা একটা সময় ভালো করবে। কারণ এই দল আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, এই দল আমাদের আশা আকাঙ্ক্ষাকে রিপ্রেজেন্ট করে। জুলাই চেতনা তাদের মধ্যে আছে। আর এই 4 জুলাই বিপ্লব, জুলাই অভ্যুত্থানকে বলছে জুলাই সন্ত্রাস। তো এই জন্যই বলেছিলাম এই 4 কোথাও লুকিয়ে আছে, কোনো ইঁদুরের গর্তে, বাদরের গর্তে লুকিয়ে আছে কোথাও, লুকিয়ে নিজের চামড়া বাঁচিয়ে এখন কথা বলছে, বড় বড় কথা। তো এইসব বয়ান তৈরি করে কোনো লাভ হবে না, গণধিকৃত হবে। গণধিকৃত হয়েছে সে, এবং তার মতো যারা আছে, আরও কয়েকজন আছে, নবনীতা, আরও কয়েকজন আছে। তো লাভ নেই, এইসব করে গণধিকৃত হবে। এই দেশে তারা আর কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারবে না, এই দেশে পেশায় কোনোদিন আর ফিরে আসতে পারবে না। সাংবাদিকতা পেশায় মানুষ থু দেবে তাদের মুখে। এই দেশের মানুষ এরকম সাংবাদিকতা চায় না, কোনো লাভ হবে না। এবং বলবার চেষ্টা করেছে 4 যে অধ্যাপক ইউনূসের দল, এটি কিংস পার্টি। অনেকে এই কথাটি বলছেন, বাট আমি মনে করি না এই কথার আর বিন্দুমাত্র কোনো বৈধতা আছে। এই মুহূর্তে এনসিপি সরকারের উপর সবচেয়ে বড় চাপ তৈরি করছে, অধ্যাপক ইউনূসের উপর সবচেয়ে বেশি চাপ তৈরি করছে এনসিপি। তাদের যে দাবি ছিল, তারা নির্বাচনে যাওয়ার আগে তারা বলছে যে আমরা নির্বাচনে যেতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু গণপরিষদ নির্বাচন হতে হবে।
সো এই বিষয়ে তারা সরকারের উপর সীমাহীন চাপ তৈরি করছে এবং সেটি বৈধই চাপ তৈরি করে, কারণ এই আশাকাঙ্ক্ষার প্রতিফলন, তারা আমাদের জাতির আশাকাঙ্ক্ষার প্রতিফলন, এবং জাতি নতুন কিছু চাচ্ছে তাদের কাছে। তাই তারা তাদের দাবিতে অনড়। সরকার পারছে না, টেকনিক্যালি কুলিয়ে উঠতে পারছে না, বিএনপি চাচ্ছে না গণপরিষদ নির্বাচন, আরও নানান রকম সমীকরণ আছে, বাট তারাই দাবি ছাড়ছে না। এবং গতকালে আমি একটি ভিডিও দিয়েছি নাহিদ ইসলামকে প্রতিবাদ করে। নাহিদ ইসলাম বলেছেন যে এই সরকারের ভিতরে উপদেষ্টারা এমন একটি পরিবেশ তৈরি করেছেন যে তারা মাহফুজ আলমের হত্যার রাস্তা উন্মুক্ত করেছেন, বা এরকম একটি বিষয় তিনি বলেছেন। তা আমি আপত্তি করেছি যে তার এরকম সিরিয়াস একটি মন্তব্য করা বা একটি এলিগেশনস আনা এই সরকারের বিরুদ্ধে ঠিক হয়নি। তো এনসিপি কিংস পার্টি হলে এবং এই 4Dর কথা যদি সত্যি হতো, তাহলে সেখানে নানা রকম মেকানিজম করে, নানা রকম ইঞ্জিনিয়ারিং করে জাকসুতে সরকার চাইলে প্রভাব বিস্তার করতে পারত। অতীতের সরকারগুলো করেছে, তার আফা করেছে, এই সরকারও পারত, চাইলে করেনি, কারণ এই সরকারের করবার কোনো দরকারই নেই। অধ্যাপক ইউনূস ছাত্র নেতাদের প্রতি, ছাত্রদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন, ভালোবাসা প্রকাশ করেছেন, এবং বলেছেন তারা চাইলে রাজনৈতিক দল গঠন করতে পারে। ইট ডাজন্ট মিন তিনি নিজের হাতে ধরে তাদের অর্গানোগ্রাম থেকে শুরু করে সব কিছু ঠিক করে দিয়েছেন, মোটেই না। এটি একটি ফালতু বয়ান, এই বয়ান এখন আর চলবে না। আমি মনে করি পরিবর্তিত পরিস্থিতিতে এই বয়ান আর কারো দেওয়া ঠিক হবে না। এটি একটি মিথ্যাচার, চরম মিথ্যাচার, এবং যারা এই মিথ্যাচার করছে তাদের নিজস্ব এজেন্ডা আছে, তারা আফার এজেন্ডা বাস্তবায়ন করবার চেষ্টা করছে। এনসিপি একটি নিজস্ব দল, ছাত্রদের দল, জুলাই স্পিরিটের সঙ্গে যুক্ত, জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত, জুলাই স্পিরিট ধারণ করে এরকম ছাত্র জনতার দল। তাই এনসিপিকে কিংস পার্টি, অধ্যাপক ইউনূসের দল এইসব বলে কোনো লাভ নেই, এসব বলে পার পাওয়া যাবে না। তো আজ এই পর্যন্তই। তাকে এক্সপোজ করা, আবার দরকার হলে তাকে আরও ভালোভাবে এক্সপোজ করব, তার সম্পর্কে আরও ভালোভাবে জেনে নিই, আর কী কী বদমাইশি করেছে, আর কী কী অপতৎপরতা চালিয়েছে আরও ভালো করে জেনে নিই। ভালো থাকবেন সবাই।